আজকের পর্বে আমি তোমাদেরকে নিয়ে যাব কন্যাকুমারী, ভারতের পুরো অন্তিম সীমানা কন্যাকুমারী। সেই কন্যাকুমারীতে আজ তোমাদেরকে আমি নিয়ে যাব। কন্যাকুমারীতে ঘোরাবো, কোথায় কি দেখার জিনিস আছে দেখাবো, কোথায় বাঙালি খাবার পাওয়া যায় সেটা দেখাবো, কোথায় হোটেল পাবে সেটাও দেখাবো, কি কি দর্শনীয় স্থান আছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। কন্যাকুমারীতে যদি কলকাতা থেকে ডাইরেক্ট আসতে চাও তাহলে মাত্র 3টে ট্রেন পাবে ডাইরেক্ট, যে ট্রেন কন্যাকুমারীতে আসে। 1 নম্বর ট্রেনটি হলো হাওড়া কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। এটি সপ্তাহে একদিনই আছে সোমবার, যার নম্বর 1266-5। এর ভাড়া ডেসক্রিপশন বক্স এবং ডিসপ্লেতে দিয়ে দিলাম। দ্বিতীয় ট্রেনটি হলো গুরুদেব এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 2 দিন ছাড়ে, কিন্তু ভিন্ন ভিন্ন টাইমে, বুধবার এবং বৃহস্পতিবার, যার নম্বর 1266-0। আর তৃতীয়টি হলো বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন ডানকুনি স্টেশন থেকে ছাড়ে এবং ট্রেন নম্বর 22-504। আগের পর্বগুলো নিশ্চয়ই দেখে নিয়েছো, সেখানে দেখানো আছে যে আমি কি করে এই কন্যাকুমারীতে আসলাম। এই পর্বগুলো যদি না দেখে থাকো আই লিঙ্কে দিয়ে দেবো, আরেকটি প্লে লিস্ট থাকবে, সেটাও দেখে নিতে পারো। যা হোক, এই পর্ব শুরু করা যাক। মাদুরাই থেকে রাত 12:50 কন্যাকুমারী এক্সপ্রেসে করে কন্যাকুমারী এসেছিলাম, যার ট্রেন নম্বর ছিল 12-633। এই ট্রেনে করে আমরা কন্যাকুমারী স্টেশনে আসি এবং কন্যাকুমারী স্টেশনে এসে অটো ঠিক করে একটা হোটেল ঠিক করি। তারপরের থেকেই এই গল্প শুরু হচ্ছে। তা চলো, আমরা এখন যাচ্ছি কন্যাকুমারী। কন্যাকুমারীর আগে তো আমরা মাদুরাই থেকে ট্রেনে উঠেছিলাম, সেটা অত দেখাতে পারিনি আমি তোমাদেরকে, খুব তাড়াতাড়ি করতে হয়েছিল। যাই হোক, এখন যাচ্ছি কন্যাকুমারীর থেকে আবার শুরু করব। তা নাগেরকয়েলের পরের স্টেশনই হলো কন্যাকুমারী। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, এখন চলে এসেছি তো কন্যাকুমারীতে সকাল সকাল চলে এসেছি। চেক আউট এখন হয়নি, জাস্ট আমি ব্যাগ রেখে এখন যাচ্ছি সানরাইজ দেখতে। আমরা সানরাইজের জন্য চলে এসেছি এখন সমুদ্রের পাশে। সামনে একটা যে আজ চলেছি ভারতবর্ষের একেবারে লাস্ট সীমান্তে কন্যাকুমারীতে। কন্যাকুমারীতে আজকে ঘুরে দেখাবো তোমাদেরকে। থাকো, সকাল সকাল চলে এসেছি তো কন্যাকুমারীতে, বলে দিলাম। এখন রয়েছে আপাতত সানরাইজের জন্য, কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া, সানরাইজ দেখতে পাচ্ছি না ঠিক মতন। এই অবস্থা আপাতত আছি। দেখতে পাচ্ছ সবে সানরাইজ হবে, কিন্তু দেখতে সামনে পুরো মেঘলা আবহাওয়া। আর এদিকে দেখো রকটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি এখন আছি স্থলভাগের লাস্ট সীমানায়, মানে শেষ বিন্দুতে রয়েছি এখন। তোমরা একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাবে সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়া, দুটোই দেখতে পাবে। বঙ্গোপসাগরে সূর্য উদয় হবে এবং আরব সাগরে সূর্য অস্ত যাবে। একটু সবাই সানরাইজের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন আজকে মেঘলা আবহাওয়া, সানরাইজ ঠিক মতো দেখা যাবে না। দেখতে পাচ্ছ এই অবস্থা আপাতত আছে। দীঘার থেকে মনে হচ্ছে বেশি ঢেউ আছে, আমরা দীঘার থেকে বেশি ঢেউ। আর এদিকে সূর্য ছটাটা পড়ছে, দারুণ লাগছে। ভোরে আজকে আমার মন ভরে গেল এই কন্যাকুমারীতে এসে সানরাইজ দেখার পর, পুরো মন প্রাণ জুড়ে গেল। এখন তো বিবেকানন্দ রক দেখা বাকি আছে, যাব 8টার সময় খুলবে, মানে ফেরি সার্ভিস খুলবে, তারপর যাব। খুব সুন্দর দৃশ্য, সূর্যের আলো পড়েছে জলের ওপর আর একটা নৌকা যাচ্ছে, খুব অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে এটা। সমুদ্রে আসলে কখন যে সময় বয়ে যায় আমি তো বুঝতে পারি না, আপনারা কি বুঝতে পারেন? সকাল সকাল রয়েছি কন্যাকুমারীতে। কন্যাকুমারীর সকাল সানসেট কিছু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ পিছনে এটিএম রয়েছে, আর পাশে বাঙালি হোটেল দেখতে পাচ্ছ। আমার সোনাল বাংলা রেস্টুরেন্ট আছে, এখানে তোমরা বাঙালি খাবার পেয়ে যাবে, ঠিক আছে। আর এটা গলির মধ্যে একটু আপাতত টাকা তোলার দরকার ছিল, আর এটিএমটা একদম পাশে ছিল। এটিএম থেকে টাকা তুললাম, এই যে আমার বাংলা রেস্টুরেন্ট আছে। সো এখন তো কন্যাকুমারীতে রয়েছি, কন্যাকুমারী থেকে তোমাদেরকে এটিএমটাও দেখিয়ে দিলাম। এটিএম থেকে টাকা তুলে নিয়েছি, এখন যাচ্ছি কন্যা আম্মার মন্দিরে যাচ্ছি। প্রথম কন্যা আম্মার মন্দিরে যাব, আর বিবেকানন্দ রক, যার লাইনটা দেখলে প্রচুর লাইন।
এখানে স্থানীয় লোকেরা জিজ্ঞেস করলাম, মোটামুটি বললো 12টা থেকে 12:30টার মধ্যে অনেকটা খালি হয়ে যাবে, নর্মাল লাইন দিয়ে যেতে পারবে। ওই জন্য আমি এইভাবে যাচ্ছি। আগে মাতার মন্দির দর্শন করে যাচ্ছি, স্নান পান করে নিয়েছি, না খেয়ে যাচ্ছি, মাতার মন্দির দর্শন করব, দর্শন করে এসে তারপর যাবো বিবেকানন্দ রক। কুমারী এই পুলিশ স্টেশনের পাশ দিয়ে রাস্তা চলে যাবে, এটা দেখছো, এটা হলো গান্ধী মেমোরিয়াল। থানার থেকে যে রাস্তাটা সোজা এসছে সেটাই হলো গান্ধী মেমোরিয়ালের রাস্তা। এটা হচ্ছে যে গান্ধী মেমোরিয়াল কুমারী আম্মার মন্দিরে। এটা সতীর পীঠে 51 পীঠের মধ্যে একটা অন্যতম পীঠ। এই পীঠে যাচ্ছি আমি এখন আপাতত। সামনেই দেবী কুমারী আম্মার মন্দিরে চলে এসেছি, এবার ভেতরে ঢুকবো। সামনে এটা জুতো রাখার কাউন্টার। কন্যা মার পুজো দেওয়ার জন্য ছেলেদের কিন্তু খালি গায়ে যেতে হয়, আর ছেলেদের কিন্তু কোনো জামা পরা যায় না, মেয়েদের শাড়ি চুড়িদার সবই চলে। কুমারী আমার মার পুজো দিয়ে আসলাম। এখানে 50 টাকা ভিআইপি লাইন আছে, নর্মাল লাইনও দিতে পারো, ভিআইপি লাইনও দিতে পারো, সব রকম লাইন দিতে পারো। আর ক্যামেরা এখন আমি আছি কন্যাকুমারীতে, 3 সাগরের মিলনস্থল, সেখানেই আছি। ভারতের শেষতম স্থান, সেখানে আছি। একটু আগে কুমারী আম্মার পুজো দিয়ে আসলাম, দিয়ে এসে এই জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গা থেকে বিবেকানন্দ রকটা খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ এদিকে আরব সাগর, ভারত মহাসাগর, ওইদিকে বঙ্গোপসাগর, এই তিনটে সাগরের মিলনস্থল হলো এই কন্যাকুমারী। সামনে দেখতে পাচ্ছ তামিল কবি তিরুভল্লভাইয়ের মূর্তি, আর পাশে বিবেকানন্দ রক। মাঝখানে দেখছো একটা ব্রিজ হয়েছে, ওটা কি ব্রিজ বলো তো? ওটা হলো গ্লাস ব্রিজ। ভারতবর্ষে সমুদ্র ও ভারত মহাসাগর, এখানে মিলন ক্ষেত্রে আমি রয়েছি। কি বলবো তোমাদেরকে, আর এখানকার মারাত্মক লেভেলের ঢেউ, কিন্তু এখানে এসে তোমরা চান করতে পারবে না, এটা একটা অসুবিধা আছে। পুরী দীঘাতে যেমন চান করতে পারো, কিন্তু এখানে একটু রিস্কি আছে। দেখলাম বোল্ডার টোল্ডার রয়েছে ওখানে একটু কিন্তু অসুবিধা হতে পারে। যাও, এই অবস্থা আপাতত রয়েছে। আর এবার কিন্তু আমি বিবেকানন্দ রক যাবো। এখনও খাওয়া হয়নি সকাল থেকে, আগে পুজো দিয়ে নিয়েছি, এখন খাবো দাবো, তারপরে বিবেকানন্দ রকের জন্য লাইন দেবো। हाँ यूट्यूब में डाल देंगे। कितने लेते हो भैया? 100 रुपया एक फोटो को। 5-7 ना 5 मिनट। हाँ 5 मिनट ना इंची হলো 6 না 6। হ্যাঁ দেখো এখানে কত মশলা রকম বিক্রি হচ্ছিল। গোলমরিচ, এখন আমি বিবেকানন্দ রক যাওয়ার ফেরি সার্ভিসের লাইন দিয়েছি। তো এখন প্রায় 12টা বাজে। 12টার সময় আমি লাইন দিয়েছি, 300 টাকার লাইন দিয়েছি। কারণ দেখলাম 300 টাকার না লাইন দিলে ওই লাইনটা একটু বেশি আছে, এটা জাস্ট একই রকম কিছুটা আছে, কম বেশি আছে। যাক 300 টাকার লাইনে দিলাম, নাহলে নর্মাল হলো 75 টাকার টিকিট, আর ভিআইপি হলো 300 টাকা। হ্যাঁ দেখছো, বাঁ দিকে হলো 75 টাকার লাইন, আর এদিকে 300 টাকার লাইন, এই অবস্থা। বাঁ দিকে হলো 75, এদিকে হলো 300। এখানে 2 রকম টিকিট আছে, 1 75 টাকা, 2 300 টাকা। 75 টাকা এবং 300 টাকার লাইন কিছু দূর যাওয়ার পর একই হয়ে একই বোটে যাতায়াত হয়। এই জিনিসটা ঠিক একটা আমার বোধগম্য হলো না। যদি 300 টাকা নিচ্ছে, একটু স্পেশালভাবে আলাদা বোট দিতে পারে, যেখানে 10 মিনিটে মাত্র বিবেকানন্দ রকে যাওয়া যায়, সেখানে 2 থেকে 3 ঘন্টা ইজি লেগে যাচ্ছে 300 টাকার লাইনেই। এই অবস্থা তোমাদের কি মনে হয় এটা বলো। আমার কাছে এই ব্যবস্থা খুবই খারাপ লেগেছে। রক যার জন্য তো লাইন দিচ্ছিলাম, ভিআইপি মানে 300 টাকার লাইন দিয়েছিলাম, কিন্তু এখন দেখলাম 300 টাকার লাইন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখন বসে রয়েছি। এটার একটু পরিষেবা দেওয়া আর একটু মনে হয় ভালো ছিল। 2টো থাকলে 4টে লঞ্চ, 4-5টা লঞ্চ দিলে মনে হয় আমার ভালো লাগতো। একটা লঞ্চ যাচ্ছে, একটা আসছে, এরকমভাবে হচ্ছে। এটা আমার একটু বাজে লাগলো মনে হচ্ছে। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, দেখা হচ্ছে 1টা বেজে গেছে, এখনও রয়েছি। আর কি রোদ মারাত্মক লেভেলের রোদ। আর এই পরিষেবা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তোমরা সকাল 8টার আগে 8টার সময় কাউন্টার খোলে এবং বিকেল 5টায় কাউন্টার বন্ধ হয়। এর মধ্যে তোমরা ঘোরাঘুরি করতে পারো কিনা। আমার আবেদন থাকবে এখানকার কর্তৃপক্ষের কাছে যে আরেকটু কটা লঞ্চগুলো বাড়ানো। দেখা যাক ভবিষ্যতে কি হয়। শেষে চলে আসতে পেরেছি, মনে হচ্ছে এবার আমি লঞ্চে উঠতে পারবো। প্রায় এখন বাজে টাইম হলো 1টা 10, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট লাগলো লাইনে দাঁড়িয়ে। দেখো বোর্ডে উঠে গেছি। বোর্ডে মোটামুটি লাইফ জ্যাকেট সবাইকে দিচ্ছে, ঠিক আছে। লাইফ জ্যাকেট নিয়ে বোর্ডে উঠে গেছি।
এই যে বোটে উঠে গেছে আপাতত, শুরু করেছে। এখন বাজে 1:20, মানে 1 ঘন্টা 20 মিনিট অপেক্ষা করার পর অবশেষে বোটে উঠতে পেরেছি এবং যাত্রা শুরু করতে পেরেছি। এখন আপাতত ওই পারে যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে ওখানে কী কী দেখি। স্থলভাগ থেকে বিবেকানন্দ রকে চলে এসেছি। স্থলভাগ থেকে বিবেকানন্দ রক মাত্র 400 মিটার দূরত্ব, কিন্তু ভালোই সময় লাগলো, মোটামুটি 12 মিনিট লাগলো এইটুকুনি আসতে। কিন্তু এত ঢেউ কী বলবো তোমাদেরকে। হ্যাঁ ভাই, এখানে জুতো রাখতে হবে। প্রথম টিকিট কাটলাম, এখানে 30 টাকা করে পার হেড কিন্তু টিকিট আছে। দেখলে এখানে কিন্তু 30 টাকা পার হেড টিকিট আছে। ঢোকার পর 30 টাকা টিকিট কাটতে হবে। এখন এবার জুতো রাখতে হবে, জুতো রাখার জন্য এখানে কত কিনে দেখি। চলে এসেছি বিবেকানন্দ রক মিউজিয়ামে। দেখতে পাচ্ছ গরম গরম আবহাওয়ার মধ্যে খালি পায়ে এই অবস্থায় রয়েছে আপাতত। এখন ঢুকবো। হচ্ছে এই রকেট থেকে তোমার চারিদিকের একটা পরিবেশকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ওইদিকে হলো কন্যাকুমারীর মেন স্থলভাগ, আর সামনে যে বিবেকানন্দ রক মিউজিয়াম সামনে দেখতে পাচ্ছ। কোন দিক দিয়ে আছে, এদিকে হলো দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম জায়গাটা আছে। দেখতে পাচ্ছ এই যে সাদা জায়গাটা পা দিলে একটু যাও ঠান্ডা লাগছে, মানে প্রচুর গরম। দেখলে ফেরিতে করে আমরা আসলাম এপারে, কিন্তু 1892 সালে স্বামী বিবেকানন্দজি এই সমুদ্র সাঁত দিয়ে এখানে এসেছিলেন এবং 3 দিন ধ্যান করেছিলেন, 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত। আর ধ্যান করার কারণটা ছিল এই দরিদ্র ভারতবাসীকে কী করে সাহায্য করা যায়, কি করে উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তা ভাবনা থেকেই এখানে এসে তিনি ধ্যান করেছিলেন। এখান থেকেই তিনি কিন্তু একটা সিদ্ধান্ত আসে যে ভারতবর্ষে যত সন্ন্যাসী আছে তাদেরকে একজোট করা এবং একজোট করে বিভিন্ন দরিদ্র মানুষকে সাহায্য করা। এই মধ্যে স্বামী বিবেকানন্দজির পঞ্চধাতুতে নির্মিত একটি মূর্তি আছে, আর নিচে একটি মেডিটেশন হল রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই সময় যদি এত গরম হয় কি বলবো। আর এদিকে দেখতে পাচ্ছ আরো মহাসাগর, তোমরা দেখলে বুঝতে পারবে, নীল জল দেখতে পাচ্ছ। এদিকে আছে বঙ্গোপসাগর আর এদিকে আছে ভারত মহাসাগর। এই অবস্থা। ওকে, জেন্টস এবং লেডিস টয়লেটের ব্যবস্থাও আছে। সামনে দেখতে পাচ্ছ এটা শ্রী মণ্ডপম, এখানে পার্বতী মায়ের পায়ের ছাপ রয়েছে। এই জায়গার নাম কন্যাকুমারী হয়েছিল এই কন্যা মায়ের নামে। কথিত আছে মা পার্বতী নাকি কন্যা রূপে ভগবান শিবের আরাধনা করেছিলেন এখানে। কন্যা রূপে মা পার্বতী এই শিলের ওপর ধ্যান করেছিলেন শিবজিকে পাওয়ার জন্য। আর মার মেন মন্দির ওপারে রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে। আমরা কন্যাকুমারীর চরণ পাদুকা যে দর্শন করলাম সেটা একটা পাথরের ওপর মায়ের পায়ের ছাপ আছে। ও খুব সুন্দর জায়গা, দেখা ও দারুণ 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 দারুণ। ঢেউগুলো দেখো, কি ঢেউ, দারুণ জায়গা। দেখতে পাচ্ছ এই যে তামিল কবির ট্যাটু এখানে রয়েছে। আর এই ব্রিজটা হচ্ছে, ব্রিজ যখন হয়ে যাবে পুরোপুরি কমপ্লিট তখন এখান থেকে ওখানে যাওয়া যাবে। এখন আপাতত যাওয়া যাচ্ছে না।
সামনে দেখছো তিরুভাল্লু ভাইয়ের মূর্তি। এখানে থেকে বিবেকানন্দ রক যাওয়ার জন্য একটি কাঁচের ব্রিজ তৈরি হয়েছে। এই কাঁচের ব্রিজ পেরিয়ে তোমরা উপরে যেতে পারবে। কতটা অনুভূতি পাবে। কাঁচের ব্রিজ আগে পাহাড় অঞ্চলে অনেক ছিল, কিন্তু সমুদ্রে এই প্রথমবার এই ব্রিজটা হয়েছে। যাক, এর অনুভূতি একটা আলাদা। তোমরা যদি কন্যাকুমারীতে আসো তাহলে এখানে তো আসবেই। এই দেখছো ব্রিজে কাজ চলছে। এই ব্রিজ কাজ শেষ হলে নিশ্চয়ই ওপারে যাতায়াত করতে পারবে, তখন আরও ভালো হবে। ওই ট্রাভেলিং স্টেশনে এসছে, ছেড়েছে যাচ্ছে। ওইটা না, ওই ট্রাভেলিং ওই জায়গায় হ্যাপ রয়েছে। মোটামুটি যখন আসার সময় লাইন দিয়ে লঞ্চে উঠতে হলো, এখন যাওয়ার সময়ও লাইন দিয়ে লঞ্চে উঠতে হবে। দেখলে এটা করে লঞ্চে করে চলে আসলাম। আর দেখো লাইন দিয়েছে, দিদিকে দেখো লাইন দিয়ে আছে, এদিক আর এদিক। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এখানেই কাট করে দিলাম। এর পরের পর্বের জন্য অপেক্ষা করো। যাক, আজকের মতন বাই।